এই সাগর আইল্যান্ডে যখন আপনি আসবেন এখানে কিন্তু আপনি গঙ্গার এক্সিস্টেন্সই আর পাবেন না বা ভাগীরথীর এক্সিস্টেন্সই আপনি পাবেন না। তো এই ঘটনায় ঋষি খুব ক্রুদ্ধ হয়ে যান, কিন্তু এর পিছনে দেবরাজ ইন্দ্রের যে ছক রয়েছে সেটা কিন্তু তখনও কেউ কিছুই জানতে পারেনি। ফারাক্কা থেকে গঙ্গার একটি শাখা ঢুকে গেছে বাংলাদেশের মধ্যে, সেখানে নাম তার পদ্মা। আর তারপর পশ্চিমবঙ্গের মধ্যে যে শাখা এই বঙ্গোপসাগর পর্যন্ত এসেছে, বঙ্গোপসাগরে এন্ড হচ্ছে, মানে বঙ্গোপসাগরে মিশে যাচ্ছে, সেই শাখার নাম হচ্ছে আজকে ভাগীরথী, যদিও সেটাকে বেশিরভাগ মানুষ হুগলি নদী বলে থাকেন। কলকাতা থেকে সকাল 7:30টায় ক্রুজে করে আমি রওনা দিই গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারে হল্ট দিয়ে বেলা 12:45 আমাদের ক্রুজ পৌঁছায় গঙ্গাসাগরের কচুবেড়িয়া জেটিতে। প্রায় 5 ঘন্টা 15 মিনিটের এই সফর ছিল অত্যন্তই আকর্ষণীয়। কচুবেড়িয়ার জেটিতে নামার পর সেখান থেকে মাত্র 200 মিটার দূরেই রয়েছে কচুবেড়িয়ার বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস এবং অটো দুরকম বন্দোবস্তই রয়েছে সাগরের বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য। অটোতে করে আপনি গেলে মাথাপিছু আপনার খরচ হবে 50 টাকা, আর যদি আপনি বাসে করে যান তাহলে খরচ হবে মাথাপিছু মাত্র 40 টাকা। 1 ঘন্টা সময়ের মধ্যেই এটা আপনাকে পৌঁছে দেবে সাগর বাস স্ট্যান্ডে। সাগর বাসস্ট্যান্ড থেকে কপিলমুনির আশ্রমের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এই রাস্তাটা আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, না হলে 20 টাকা জনপ্রতি টোটোর ব্যবস্থাও রয়েছে। এই মুহূর্তে ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি পর্দায় আপনাদের সাথে আমি রয়েছি, এই চ্যানেলের হোস্ট গুঞ্জন, সাগরদ্বীপে কপিলমুনির আশ্রমের সামনে। স্ক্রিনে আপনারা যেটা দেখছেন এটাই সাগর আইল্যান্ডের কপিলমুনির আশ্রম, যার ডান দিকে রয়েছে এটা হচ্ছে নাট মন্দির, তার পাশে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এটা হচ্ছে হোলি কপিলমুনি সরোবর, অর্থাৎ পবিত্র কপিলমুনি সরোবর। এখানে খালি পায়ে আপনাকে ঢুকতে হবে। তো আমি জুতো খুলে নিলাম, এইখানে জুতো খুলে নিলাম, নিয়ে এই ভিতরে এসে এখানে একটা পরিষ্কার ওয়াটার বডি রয়েছে, আর এখানে ঠিক এরকম একটা মূর্তি রয়েছে। আর এখানে আপনারা চাইলে মাছেদের খাওয়াতে পারেন, এই যে এখানে মাছ খাওয়ানোর বন্দোবস্ত রয়েছে। আর সরোবরের চারপাশে কিছু বসার মতো বেঞ্চি করা রয়েছে। আর এটা মন্দিরের বাদিকে, মেইন মন্দিরের বাদিকে এই সরোবরটা। গঙ্গাসাগরে এসে যারা স্নান করতে চান তাদের জন্য যে বাথিং স্পট, মানে স্নান ঘাট যেটাকে বলে, সেটা চলে গেছে এই বরাবর। আপনারা যেখানেই রুম নিয়ে থাকুন না কেন, আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু টোটো সার্ভিস পাবেন। টোটো করে কিন্তু আপনারা সরাসরি এই স্নান ঘাটে চলে আসতে পারবেন। গঙ্গাসাগরের সমুদ্র তীরে যাতে কোনো রকম ভাঙনে আবার ক্ষয়ক্ষতি না হয়, কেননা সামনেই বিশাল উৎসব রয়েছে এখানে, তো সেই কারণে দেখুন এখানে একটা টেম্পোরারি ভাবে বাঁশ দিয়ে যেভাবে বাঁধ দেওয়া হয় জলের ধাক্কাকে প্রতিরোধ করার জন্য, সেই সিস্টেম করা হচ্ছে এবং এখানে মেশিন দিয়ে মাটি ভরা হচ্ছে। গঙ্গাসাগরের স্নানঘাটে এই মুহূর্তে 5খানা ঘাট ডিমার্কেশন করা রয়েছে, যার মধ্যে এটা হচ্ছে ঘাট নাম্বার 1। এখানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত রয়েছে এবং তার মধ্যে যে কোনো ঘাটেই কিন্তু আপনি স্নান সারতে পারেন। এখানে ড্রেস চেঞ্জের জন্য এই যে হলুদ রঙের যে প্লেসটা দেখছেন ত্রিপল দিয়ে ঘেরা, এই জায়গাটা হচ্ছে ড্রেস চেঞ্জিং রুম, মানে রুম বলা ভুল, টেম্পোরারি বেসিসে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই জায়গাটায় মহিলারা তাদের ড্রেস পরিবর্তন করতে পারবে এবং মাথা পিছু 20 টাকা করে এখানে চার্জ। একসাথে এর মধ্যে 10 জন মানুষ ড্রেস ছাড়তে পারে। আর যদি এখানে বসতে চান, জিনিসপত্র রাখার জন্য চেয়ার নিতে চান, তাহলে এই যে চেয়ারগুলো দেখছেন এরকম চেয়ার এদের এখানে আরও আছে। এখন খুব সকালের দিকে অতটা লোক এসে পৌঁছতে পারেনি, আর ঠান্ডার ওয়েদার, সেই কারণে কম চেয়ার বের করেছে। আর এই চেয়ারগুলো কিন্তু 20 টাকা করে প্রত্যেকটা চেয়ার। তবে এখানে ঘন্টার কোনো ব্যাপার নেই যে 1 ঘন্টা 20 টাকা, দ্বিতীয় ঘন্টা হলে আবার 20 টাকা, এরকম ব্যাপার নেই। 20 টাকা দিয়ে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা যদি মনে করেন বসবেন, বা আপনার সাথের লোকেরা চান করছেন, আপনি তাদের মাল নিয়ে বসলেন, তো সেই সমস্ত সিস্টেম রয়েছে। আর যারা পুরুষরা রয়েছেন তাদের কিন্তু ড্রেস চেঞ্জের জন্য কোনো রকম এখানে প্রাইভেসি মেনটেনের ব্যাপার নেই, তারা ওই সাইডে দাঁড়িয়ে বা এপাশ ওপাশে দাঁড়িয়ে তারা ড্রেস চেঞ্জ করছেন। দক্ষিণ 24 পরগনার অন্তর্গত এই সাগরদ্বীপ, বা যার আরেক নাম ইংলিশে বললে সাগর আইল্যান্ড, এই সাগর আইল্যান্ডে এই গঙ্গাসাগর যেটা পুণ্যতীর্থ, এবং এই পুণ্যতীর্থ হচ্ছে সাগর আইল্যান্ডের একদম দক্ষিণতম প্রান্তে অবস্থিত। এখানে গঙ্গা সাগরে মিশেছে, গঙ্গা যেখানে সাগরে মিশেছে তারই নাম গঙ্গাসাগর। হিন্দু মতে বা মাইথোলজিক্যাল বিলিফ থেকে মনে করা হয় বিষ্ণুর এক অবতার হচ্ছেন কপিলমুনি। আর এই যে গঙ্গাসাগরের যে সাগর
কথাটা আমরা বলছি, সাগর ছিলেন একজন রাজা। সাগর রাজা তার অশ্বমেধ যজ্ঞ করার সময় অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া তিনি ছেড়ে দিয়েছিলেন, ঘোড়া যে যে জায়গার উপর দিয়ে যাবে তারা সাগর রাজার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, আর কেউ যদি ঘোড়াকে আটকায় তাহলে তার সঙ্গে যুদ্ধ করতে হবে, আর সেখানেই পরাজিত হয়ে গেলে তো গল্প খতম। তো সাগর রাজা সেই অশ্বমেধ যজ্ঞের সেই যে ঘোড়া, সেই ঘোড়া হঠাৎ করেই গায়েব হয়ে যায়, মানে হারিয়ে যায়। পরবর্তীতে জানা যায় দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াগুলোকে লুকিয়ে রেখেছিলেন এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে, এবং সেটা কেউই জানতো না। তো পরবর্তীকালে সাগর রাজার যারা সন্তান ছিলেন তারা এই অশ্বমেধের ঘোড়া খুঁজতে বেরিয়ে পড়েন, এবং তারা জানতে পারেন খুঁজতে খুঁজতে যে এই সাগরের তটে কপিল মুনির আশ্রমে এই ঘোড়াগুলোকে দেখা গেছে, এবং তারা ক্লেম করেন যে কপিল মুনি নিজেই এই ঘোড়াগুলো চুরি করেছেন। তো সেইভাবে তারা ওই মহর্ষি বা ঋষিকে ক্লেম করেন যে আপনি আমাদের ঘোড়া চুরি করেছেন। তো ঋষি খুব ক্রুদ্ধ হয়ে যান, এবং ক্রুদ্ধ হয়ে তিনি ওই সাগর রাজার যত সন্তানরাই এসেছিলেন এক এক করে তাদের প্রত্যেককে মানে রোষানলে ভস্মীভূত করে দেন। তো ভস্মীভূত করে তাদের আর স্বর্গবাস হয় না, তাদেরকে নরকে পাঠিয়ে দেন। এই সাগর রাজার এক বংশধর যাকে আমরা ভগীরথ বলি, রাজা ভগীরথ, তিনি এই কপিল মুনির আশ্রমে আসেন এবং অনেক আরাধনা করে ঋষিকে সন্তুষ্ট করে তিনি বলেন যে তার পূর্বপুরুষ যারা, মানে যারা সাগর রাজার সন্তান ছিলেন, যারা এই মুহূর্তে নরকে রয়েছে, যাদের মুক্তি হয়নি, মোক্ষ প্রাপ্তি যেটা বলে সেই মুক্তি হয়নি, তো সেই মুক্তি পাওয়া কিভাবে সম্ভব? কপিল মুনি তখন বলেন যে তাদেরকে মুক্তি দিতে গেলে তাদের আত্মার শান্তি দরকার, এবং সেই শান্তি ক্রিয়াকর্ম করার জন্য এখানে পবিত্র গঙ্গাকে উপস্থিত হতে হবে। গঙ্গার তখনও মর্তে আগমন হয়নি, গঙ্গা রয়েছেন মহাদেবের কাছে, মহাদেবের জটায়। তো রাজা ভগীরথ তখন কি করলেন, মহাদেবের কাছে কৈলাসে গেলেন এবং মহাদেবকে আরাধনা করে তুষ্ট করলেন, এবং মহাদেবের নির্দেশেই গঙ্গা এলেন মর্তে। স্বর্গ থেকে নেমে তিনি ভগীরথের সাথেই চলে এলেন মর্তে, এবং গঙ্গার যেখানে মর্তে আগমন হয়েছিল প্রথম, সেই জায়গাটাই হচ্ছে আজকের গঙ্গাসাগর। যেটা মনে করা হয় জানুয়ারি মাসের 15 তারিখ, মানে 15th ডে অফ জানুয়ারিতে গঙ্গার মর্তে আগমন ঘটেছিল, এবং পরবর্তীতে দেখা গেছে পৌষ মাসের সংক্রান্তি বা যেটাকে মকর সংক্রান্তি বলা হয়, সেই মকর সংক্রান্তির দিনক্ষণও কিন্তু ঠিক সেই সময় গিয়েই পড়ে, একই ডেটের আশপাশে থাকে। রাজা ভগীরথের সাথে গঙ্গাকে মর্তে আগমন জানানোর পর কপিল মুনি তখন সেই সাগর রাজার যে সন্তানরা ততদিন নরকে ছিলেন তাদেরকে তিনি পবিত্র গঙ্গার জলের সঙ্গে তাদের যে চিতাভস্য সেগুলোর সব ক্রিয়াকলাপ করে তাদেরকে মুক্তি দেন, এবং গঙ্গা আসার পরই কিন্তু সাগর রাজার সেই সন্তানদের মুক্তি ঘটে এবং তাদের স্বর্গযাত্রা শুরু হয়। তবে এই সমস্ত ঘটনা হওয়ার পর থেকেই শোনা যায় যে গঙ্গার নাম এখানে ভাগীরথী হয়ে গেছে। তো এই সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পর গঙ্গা কিন্তু আর স্বর্গে ফিরে যাননি, তিনি কিন্তু মর্তেই রয়ে গেছেন, এবং গঙ্গার জল আজ মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দূষণ করে চলেছে, কিন্তু গঙ্গার পবিত্রতা এতটুকুও কমেনি। গঙ্গা জল ছাড়া কিন্তু কোথাও কোনো পুজো পাঠ সম্পন্ন হয় না, কোনো শুভ কাজ কিন্তু সম্পন্ন হয় না। গঙ্গাসাগরের এইখানে একটা জিনিস খুব সতর্ক থাকবেন, এখানে কিন্তু দীঘার সি বিচ বা পুরীর সি বিচ মনে করবেন না, এইখানের বিচে কিন্তু বালি কম, কাদা বেশি, এবং যে কোনো সময় কিন্তু আপনার পা হড়কে যাবে, মানে পা স্লিপ করে যাবে। তাই চটি জুতো পরে থাকলে খুব সতর্কভাবে হাঁটবেন, এবং খালি পায়ে যারা হাঁটবেন তারাও কিন্তু মানে খুব সন্তর্পণে পা ফেলবেন, না হলে কিন্তু পা স্লিপ করে আপনি পড়ে যাবেন, কেননা এই জায়গাটা কিন্তু প্রচন্ড পিচ্ছিল। মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী আপনারা কোথা থেকে কিনবেন তার ব্যবস্থাপনাও রয়েছে এখানে। এই যে ডালা আর্কেড বলে লেখা রয়েছে, গেট নাম্বার 1, গেট নাম্বার 2, আর ওপাশে রয়েছে গেট নাম্বার 3, গেট নাম্বার 4। তো এখানে আপনার মন মতো পুজোর সামগ্রী এখান থেকে কিনতে পারবেন। ভিতরে এরকম দোকান রয়েছে, এগুলো হচ্ছে পুজোর সামগ্রী রয়েছে, আর পুজোর সামগ্রীর পাশাপাশি আরও অন্যান্য জিনিস কেনারও কিন্তু দোকান রয়েছে। ডালা আর্কেডের সামনের জায়গাটাও কিন্তু দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং এপাশে কপিল মুনির মূর্তি রয়েছে, আর এইদিকে শিবের একটি বড় মূর্তি রয়েছে। এখানে গঙ্গাসাগর ও মহর্ষি কপিল মুনির পৌরাণিক কাহিনীকে স্থাপত্য ভাস্কর্যে রূপদান বলে একটা ফলকও লাগানো রয়েছে। এই স্থাপত্যগুলো কিন্তু এখানে রাখা হয়েছে 2018 সালে। 50 টাকা থেকে এদের পুজোর ডালা শুরু, 50, 100, 200 এরকম বিভিন্ন রেটে রয়েছে, আপনি আপনার মন মতো ডালা নিয়ে পুজো দেবেন।
এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 6টা। তো আমি এখন ভিতরে পুজো দিয়ে বেরোলাম। এখন এখানে আরতির জন্য সবাই যাচ্ছে, তো আমিও যাচ্ছি। যদি সম্ভব হয় এখান থেকে আরতি আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। भगवान की जय, श्री शालिग्राम देव भगवान की जय, श्री कपिल मुनि भगवान की जय, गंगा भागीरथी की जय, श्री सागर महाराज की जय, गंगा सागर धाम की जय, समस्त देवी देवताओं की जय, सिंहासन आरती की जय। जय सीताराम 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 सीताराम, राम राधे श्याम राधे श्याम जय सीताराम 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 जय
7টা বাজে, এখন আরতি শেষ হলো, আর মোটামুটি 6:20-25 থেকেই প্রবল ভিড় আসতে শুরু করে। আপনারা যারা একটু ভালোভাবে বসে আরতি দেখতে চান, একটু আগের থেকে মোটামুটি 6টা নাগাদ মন্দিরে এসে ঠিকভাবে জায়গা নিয়ে বসে যাবেন, না হলে 6:15 পর থেকে প্রচুর রাশ হয় এবং চারিদিক থেকে লোক ঢুকতে শুরু করে, তখন কিন্তু আপনি ভালো জায়গাও পাবেন না, ঠিকভাবে সবকিছু আপনি দেখতেও পারবেন না। কপিল মুনির আশ্রমের আরতি সরাসরি আমি আপনাদেরকে দেখালাম। যারা হয়তো আসতে পারেন না তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, সেই জন্য বলবো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো গঙ্গাসাগর সম্পর্কিত আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি সাধ্যমতো উত্তর দেব। আর আজকের ভিডিও গঙ্গাসাগর থেকে আমি এখানেই শেষ করছি, আর এটাই গঙ্গাসাগর ভ্রমণ পর্বের অন্তিম পর্ব ছিল।